হাই হ্যালো অ্যান্ড গুড ইভিনিং টু অল অফ ইউ এবং সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, আজকের আমাদের ক্লাসের যেটা বিষয়বস্তু ফান্ডামেন্টাল রাইটসের অতি গুরুত্বপূর্ণ রাইটস, যেটা হচ্ছে আর্টিকেল 32-তে আমাদেরকে দেওয়া হয়েছে কনস্টিটিউশনাল রেমেডিজ। কনস্টিটিউশনাল রেমেডিজ মানে কি? কনস্টিটিউশনাল রেমেডিজ মানে সোজা কথায় খুব সহজভাবে যদি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই, সংবিধান থেকে আমাদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারগুলো যদি কোনোভাবে আমাদের যদি ক্ষতিগ্রস্ত হয় কাউরির দ্বারা, তাহলে আমি কি প্রতিকার পাব? আমার যে রাইট ভায়োলেটেড হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে আমার অধিকারটাকে ফিরে পাব? আমি আমার অধিকারটাকে কিভাবে কার্যকর করব যে অধিকারটা আমার ভায়োলেটেড হয়েছে? তাহলে সেই অধিকারটাই আমাদেরকে সংবিধান থেকে দেওয়া হচ্ছে আর্টিকেল 32। যে ভারতবর্ষে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার যদি ক্ষতিগ্রস্ত হয়, তো সেই ব্যক্তি কিভাবে তার অধিকারকে কার্যকর করবে, কি অধিকার সেই ব্যক্তি, তো সেটা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, আর্টিকেল 32 কনস্টিটিউশনাল রেমেডিজ। আর বলে রাখি, ক্লাস শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 2021 WBCS এর নোটিফিকেশনস বেরিয়ে গেছে, আশা করি প্রত্যেকেই জানো। তার জন্য WBCS এর জন্য আমাদের খুব ভালোভাবে তৈরি হতে হবে। এবং শুধুমাত্র WBCS নয়, আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষারও নোটিফিকেশনস বেরিয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তাহলে সামনে এই যে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোর যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো, যারা এই পরীক্ষাগুলোতে বসবে, খুব ভালোভাবে এই সময়টায় পড়াশোনা করো, নিজেদেরকে তৈরি করো। আর এটা বলবো, এই পরীক্ষাগুলোর ওপর আনএকাডেমি থেকে বিভিন্ন কোর্স লঞ্চ করা হয়েছে, যে কোর্সগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এই কোর্সগুলোতে জয়েন করে এই কোর্সগুলোর যে ক্লাস, টিচারদের যে নোটস, গাইডেন্স, সেই গাইডেন্স তোমাদের যে এক্সাম প্রিপারেশন, সেই এক্সাম প্রিপারেশনসটাকে আরও বেশি সহজ করবে এবং আরও ভালো করবে। একটা প্রপার গাইডেন্সে এই সমস্ত কোর্সে আনএকাডেমির এডুকেটাররা তোমাদের গাইড করবেন, তোমাদের পড়াবেন, একদম সাবজেক্টিভ বিষয় প্রত্যেকটা। তো এরকম একটি গুরুত্বপূর্ণ কোর্স দেখতে পাচ্ছ, ট্রায়াম্প 3, যেটা WBCS প্রিলিমসের ওপর 75 ডেজের হচ্ছে একটা স্পেশাল কোর্স, যেটা স্টার্ট হয়েছে 12 জানুয়ারি থেকে। যে কোর্সে প্রত্যেকটি সাবজেক্টের এডুকেটার WBCS এর প্রিলিমসের জন্য তোমাদের পড়াবেন এবং গাইড করবেন। ঠিক একই রকমভাবে আরেকটি গুরুত্বপূর্ণ কোর্স, যেটাও WBCS প্রিলিমসের ওপর, রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং সেশনস। রেকর্ডেড ব্যাচে কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং। তো আমাদের বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কি থেকে থাকে বলো? ডাউট থেকে থাকে। তো সেই ডাউটগুলো কিভাবে আমাদের সলভ হবে, কোথায় গিয়ে আমরা সলভ করতে পারবো, তো তার জন্যই হচ্ছে এই কোর্সটা, যেখানে রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। তারপরের যে কোর্সটা, সেটা হচ্ছে WBP কনস্টেবল এবং SI এর ওপর, যেটা স্টার্ট হয়েছে 25 জানুয়ারি থেকে। 25 জানুয়ারি থেকে এই কোর্সটা স্টার্ট হয়েছে এবং এই কোর্সটা এক্সক্লুসিভলি WBP কনস্টেবল এবং SI এর ওপর, যার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে। তারপরে যে কোর্সটি, সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়িকার ওপর 120 দিনের একটা স্পেশাল কোর্স, কৃষি প্রযুক্তি সহায়ক, যে এক্সাম PSC নিয়ে থাকে। এবং যে কোর্সটা স্টার্ট হয়েছে কবে থেকে দেখতেই পাচ্ছ তোমরা, 20 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। তারপরে কোর্সটিও WBCS প্রিলিমসের ওপর লক্ষ্য, কিন্তু এই কোর্সের বিশেষ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই কোর্সটা হিন্দি ভার্সন। আনএকাডেমির এডুকেটার, আমাদের যারা হিন্দি ভার্সন এডুকেটার রয়েছেন, তারা তোমাদের এই ক্লাসটা নেবেন। তো যারা হিন্দি ভার্সনে পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে খুবই উপকারী এই কোর্সটা, যেখানে আমাদের আনএকাডেমির এডুকেটাররা হিন্দি ভার্সনে প্রত্যেকটা সাবজেক্ট WBCS এ তোমাদের পড়াবেন এবং গাইড করবেন। তো হিন্দি ভার্সনের যারা স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য খুবই উপকারী এই একটি কোর্স, যেটা স্টার্ট হয়েছে 20 জানুয়ারি থেকে। নেক্সট কোর্সও দেখতে পাচ্ছ WBCS প্রিলিমসের ওপর 2021, এবং এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে এই কোর্সে এডুকেটাররা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করবেন এবং তার পাশাপাশি MCQ
প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে আলোচনা করবেন, যেটা এই সময়কালে খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। তো এই কোর্সটা এক্সক্লুসিভলি যেখানে এডুকেটররা তোমাদের সাথে আলোচনা করবেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড মাল্টিপল চয়েস কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ। আর তারপরে কোর্সটা যেটা হচ্ছে 2022 WBCS প্রিলিমসের ওপর ফুল ইয়ারের একটা কোর্স, যেখানে আনএকাডেমির টপ এডুকেটররা তোমাদের সাথে প্রত্যেকটা সাবজেক্টের এডুকেটররা একদম প্রত্যেকটা সাবজেক্টের যে নির্দিষ্ট সিলেবাস, সেই নির্দিষ্ট সিলেবাস একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদের সাথে আলোচনা করবেন এবং তোমাদেরকে তৈরি করবেন 2022 WBCS প্রিলিমসের জন্য। তো যাদের এখনও দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন হয়নি বা বয়স হয়নি, যারা নেক্সট ইয়ারের জন্য প্রিপেয়ার হতে চাইছো, তাই সেই ক্ষেত্রে তোমরা এই কোর্সে জয়েন করে তোমরা তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য এখন থেকে কি করতে পারবে, প্রস্তুত করতে পারবে। তাহলে এই যে কোর্সগুলো প্রত্যেকটাই কিন্তু এই সময়কালে যে এক্সাম আমাদের রয়েছে সামনে, সেই প্রত্যেকটা এক্সামের ওপর। তো এই কোর্সগুলোতে জয়েন করো, ক্লাস করো এবং টিচারদের যে গাইডেন্স এবং নোট সেটাকে ফলো করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো করো এবং সহজ করে তোলো। এবং এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে এই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা এই কোর্সগুলোতে এনরোল করতে পারবে। কিন্তু বলে রাখি, এই কোর্সগুলো হচ্ছে সাবস্ক্রাইব কোর্স, তাই সেই ক্ষেত্রে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের নিতে হবে। আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান যাদের নেই, তারা আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে আরও ভালো এবং সহজ করে তুলতে পারবে। আর আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানের যে বেনিফিট রয়েছে, এক এক করে যদি আমি বেনিফিট বলি, তার মধ্যে প্রথমটাই হচ্ছে যে তোমরা তোমাদের রুট এবং রুটিন দুটোই ঠিক করতে পারবে। রুটিন মানে কি, তুমি কখন ক্লাস করবে, কোন টিচারের ক্লাস করবে, এটা একদম তোমাকে ফুল ফ্রিডম দেওয়া হচ্ছে আনএকাডেমি থেকে। কোনো টাইম, কোনো টিচার তোমাকে কি করা হচ্ছে না বলো, তোমার জন্য ফিক্সড করা হচ্ছে না। আর রুট মানে কি, রুট মানে হচ্ছে যে তুমি কোন এক্সামের জন্য তৈরি হবে, তো সেই এক্সামের ওপর যে কোর্স, সেই কোর্সগুলোতে তুমি জয়েন করবে, জয়েন করে তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করবে। এবং আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটাই যে সেলফ অ্যানালাইসিস মানে কি, যে তুমি নিজেই নিজেকে কি করতে পারবে, তুমি এক্সামাইন করতে পারবে, জাজ করতে পারবে যে তুমি যে এক্সামের জন্য তৈরি হতে চাইছো তুমি কতটা তৈরি হয়েছো, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমার এখনো দুর্বলতা রয়েছে। তাহলে যেখানে তোমার সমস্যা রয়েছে তুমি সেই জায়গাটাকে কি করতে পারবে, তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে এবং সেই সাবজেক্টের প্রতি তুমি আরও বেশি কি হতে পারবে, তুমি যত্নশীল হতে পারবে। তো এটা বোঝার উপায় কি, তুমি কিভাবে বুঝবে যে তুমি কতটা তৈরি হয়েছো, কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমার এখনও পর্যন্ত তোমার দুর্বলতা রয়েছে। তার জন্য রয়েছে কি কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেটের মতো ফিচার্স। আর যে সাবজেক্টে তোমার দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টে যে ডাউটগুলো, সেই ডাউটগুলো তুমি লাইভ কি করতে পারবে, এডুকেটরের সাথে তুমি ক্লিয়ার করতে পারবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ আনএকাডেমি সাবস্ক্রিপশনস। এবং প্রত্যেকটা কোর্স এখান থেকে যে লঞ্চ করা হয় এক্সামের ওপর স্ট্রাকচার্ড ওয়েতে। স্ট্রাকচার্ড মানে কি, যে সেই এক্সামের যে নির্দিষ্ট সিলেবাস, সেই নির্দিষ্ট সিলেবাসকে ফলো করে এডুকেটররা কী করে থাকেন, ক্লাস নিয়ে থাকেন। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আনএকাডেমি সাবস্ক্রিপশনে, সেটা হচ্ছে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ যেটা তোমাকে তৈরি করবে ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ এই প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, যে এক্সামগুলো আমাদের পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে এবং রাজ্য সরকারের অধীনে হয়ে থাকে প্রত্যেকটা এক্সাম। এবং সাবস্ক্রিপশন যে প্ল্যান রয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছর। উই রেকমেন্ড আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশন। এবং এই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল101 দিস রেফারেল কোড। রাহুল101 এই রেফারেল কোড ইউজ করলে তোমরা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে কী পেয়ে যাবে, 10% ডিসকাউন্ট। এবং এই সাবস্ক্রিপশন তোমরা চাইলে ইএমআইতেও দিতে পারবে, ইনস্টলমেন্টে। হ্যাঁ, ইএমআই তুমি দিতে পারবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে তোমার অবশ্যই এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড তুমি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে তুমি এই সাবস্ক্রিপশনস তুমি দিতে পারবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশনের সুযোগ সুবিধাগুলো যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যেখানে তোমরা তোমাদের রুটিন সব কিছুই তোমরা নিজেদের মতো করে ঠিক করতে পারবে। তাই আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমার যে এক্সাম টার্গেট, সেই এক্সামের ওপর যে কোর্স, সেই কোর্সে জয়েন করে নিজের যে পড়াশোনা, সেই পড়াশোনাটাকে আরও ভালো করে তুলো এবং সহজ করে তুলো আমাদের সাথে। ওকে,
তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের যে বিষয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো আজকে আমরা যে অধিকারটা নিয়ে আলোচনা করব, মৌলিক অধিকারের, যেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, যে অধিকারটা আমাদেরকে দেওয়া হয়েছে আর্টিকেল 32 থেকে। তো আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে আমাদের টোটাল মৌলিক অধিকার দেওয়া রয়েছে 6টি। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, right to freedom of religion, right against exploitations and cultural educational rights, আর হচ্ছে right to constitutional remedies। তো এই যে অধিকার যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনস, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এই যে রাইটস আমাদেরকে যেগুলো দেওয়া হয়েছে, তাহলে এই অধিকারগুলো যদি আমাদের কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, ভায়োলেটেড হয়, তাহলে কিভাবে আমরা তার প্রতিকার পাব, কিভাবে আমি আমার অধিকারটাকে কার্যকর করব, যে অধিকারটা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অধিকারটা আমার ভায়োলেটেড হয়েছে কাউরির দ্বারা। তাহলে এই প্রোটেকশনটা সংবিধান থেকেই দেওয়া হচ্ছে। যে ভারতবর্ষে একজন মানুষের যদি মৌলিক অধিকার যদি খর্ব হয়, তাহলে সেই ব্যক্তি কিভাবে তার অধিকার ফিরে পাবে, সেই ব্যক্তি কিভাবে তার অধিকারকে কার্যকর করবে। তো সেই অধিকারই আমাদেরকে দেওয়া হয়েছে আর্টিকেল 32 থেকে। তার জন্য বি আর আম্বেদকর কি বলছে আর্টিকেল 32 কে বি আর আম্বেদকর বলছেন হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মৌলিক অধিকারের মধ্যে যে অধিকারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেই অধিকারগুলোর মধ্যে আর্টিকেল 32, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, অতি গুরুত্বপূর্ণ অধিকার। আর্টিকেল 32-র কারণেই আজকে আমরা আমাদের অধিকারগুলোকে কি করতে পারছি বলো, আমরা প্রোটেক্ট করতে পারছি। এই অধিকারগুলোকে ক্ষতির হাত থেকে আমরা বাঁচাতে পারছি আর্টিকেল 32-র কারণে। তাহলে আর্টিকেল 32, এই অধিকারটা যদি না দেওয়া হতো, কনস্টিটিউশনাল রেমেডিস, শাসনতান্ত্রিক প্রতিবিধান, প্রতিকারের অধিকার যদি আমাদের না দেওয়া হতো, তাহলে এই অধিকারগুলোর কিন্তু কি থাকতো না বলো, কোনো অর্থ থাকতো না, মিনিংলেস হয়ে যেত। কেন? কারণ তোমার অধিকার কাউরির দ্বারা দেখা যাচ্ছে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তুমি কি করতে পারছো না, যে অধিকার তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে, খর্ব হয়েছে, তুমি সেই অধিকার কার্যকর করতে পারছো না, তুমি রক্ষা করতে পারছো না তোমার অধিকার। তাহলে আজকে আর্টিকেল 32-র কারণেই আজকে ভারতবর্ষের কোনো ব্যক্তির যদি কোনো মৌলিক অধিকার যদি খর্ব হয়, ক্ষতিগ্রস্ত হয় কাউরির দ্বারা, তো সেই ব্যক্তি কি পাবে, প্রতিকার পাবে, এবং সেই ব্যক্তি যার অধিকার খর্ব হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার অধিকার কি করতে পারবে, কার্যকর করতে পারবে। তার জন্যই ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32-কে বলছেন হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। তো আমরা চলো ডিটেলসে আলোচনা করি এই অধিকারটা। তো দেখো, বলাই হচ্ছে দ্য মেরি ডিক্লারেশনস অফ ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ মিনিংলেস। ফান্ডামেন্টাল রাইট মিনিংলেস হয়ে যেত, ইউজলেস হয়ে যেত, অর্থলেস হয়ে যেত উইথাউট প্রোভাইডিং অ্যান এফেক্টিভ মেশিনারি ফর দেয়ার এনফোর্সমেন্ট ইফ অ্যান্ড হোয়েন দে আর ভায়োলেটেড। তাহলে ফান্ডামেন্টাল রাইট প্রোটেক্ট করার প্রভিশনস যদি আমাদের সংবিধানে না থাকতো, ফান্ডামেন্টাল রাইট কার্যকর করার প্রভিশনস যদি আমাদের সংবিধানে না থাকতো, তাহলে এই অধিকারগুলোর কোনো অর্থই থাকতো না। তাহলে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটেড হলে ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার কি রয়েছে বলো, আমাদের সংবিধানে সেই প্রভিশনস রয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেটেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই অধিকার আমরা কি করতে পারবো, কার্যকর করতে পারবো। তাহলে এই প্রভিশনস আমাদের সংবিধানে রয়েছে, এই অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে সংবিধান থেকে, এবং সেটা সংবিধানের অন্য কোথাও দেওয়া হয়নি, ফান্ডামেন্টাল রাইটসেই দেওয়া হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটসের প্রোটেকশন ফান্ডামেন্টাল রাইটেই দেওয়া হয়েছে, অন্য কোথাও দেওয়া হয়নি। যে রাইট আমাদের যদি ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে আমরা কি করব? তাহলে এই অধিকারটা যদি আমাদের সংবিধানে না দেওয়া থাকতো, তাহলে এই অধিকারগুলোর কোনো অর্থ থাকতো না। কেন? কারণ এই অধিকারগুলো ভায়োলেটেড হতো, আর এই অধিকারগুলোকে কার্যকর করার জন্য, এই অধিকারগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা কিছুই করতে পারতাম না, কারণ সংবিধানে সেই কি বলো প্রোটেকশনস নেই এই অধিকারগুলোকে এনফোর্স করার, প্রোটেক্ট করার। তার জন্য কি হয়ে যেত? অর্থহীন হয়ে যেত। তোমার অধিকার ভায়োলেটেড হতো, তোমাকে ঘরে বসে থাকতে হতো। কারণ কি? কোনো প্রোটেকশন নেই তো, প্রতিকারের কোনো নিয়ম নেই তো, কোনো বিধান নেই। ওকে, আচ্ছা, আর কি বলছে? আর্টিকেল 32 কনফার দ্য রাইট টু রেমেডিজ ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অফ অ্যান এগ্রিভিয়েট সিটিজেন। ভিকটিমস মানে যার অধিকার কি হয়েছে বলো? খর্ব হয়েছে, সেই ব্যক্তি অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 কি করতে পারবে? তার অধিকার কার্যকর করতে পারবে। তাহলে ভারতবর্ষের একটা ব্যক্তিকে অধিকার দেওয়া হচ্ছে, যে ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হয়েছে, সেই ব্যক্তি আর্টিকেল 32 অনুযায়ী কি করতে পারবে? তার যে অধিকার খর্ব হয়েছে সেই অধিকার সে কার্যকর করতে পারবে। তার জন্য বি আর আম্বেদকর কি বলছেন? আর্টিকেল 32 হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাই আমাদের অধিকার যদি খর্ব হয়, তাহলে কিভাবে আমরা আমাদের অধিকার প্রোটেক্ট করব, এনফোর্স করব? সেই অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে কোথা থেকে? আর্টিকেল 32 থেকে। তো আর্টিকেল 32-তে কি বলা হচ্ছে এবার সেটা আমরা একটুখানি ডিটেলসে দেখে নিই। তো আর্টিকেল 32 কন্টেন্স দ্য ফলোয়িং 4 প্রভিশনস। প্রথমটা কি? রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ গ্র্যান্টেড। তাহলে আর্টিকেল 32 যেখানে আমাদেরকে অধিকার দিচ্ছে রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট, তাহলে আর্টিকেল 32 আমাদেরকে অধিকার দিচ্ছে যে যদি আমাদের মৌলিক অধিকার যদি খর্ব হয়, তাহলে আমরা ডিরেক্টলি কি করতে পারবো? সুপ্রিম কোর্টে মুভ করতে পারবো। যে অধিকারটা আমার খর্ব হয়েছে, যে অধিকারটা আমার ভায়োলেটেড হয়েছে, সেই অধিকারটাকে কি করার জন্য? এনফোর্স করার জন্য। তা দেখো আর্টিকেল 32 আজকে আমাদেরকে অধিকার দিচ্ছে যে ভারতবর্ষের কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার যদি খর্ব হয়, তাহলে সেই ব্যক্তি ডিরেক্টলি কি করতে পারবে? সুপ্রিম কোর্টে মুভ করতে পারবে তার অধিকারকে কার্যকর করার জন্য। তাহলে এই যে রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, এই অধিকারটা আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 32। তাহলে আর্টিকেল 32 আমাদেরকে অধিকার দিচ্ছে সুপ্রিম কোর্টে মুভ করার ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট। সেকেন্ড কি বলছে? দ্য সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু ডিরেকশনস or orders or writs for the enforcement of any of the fundamental rights। এবং সুপ্রিম কোর্টকে অধিকার দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট অধিকার, মৌলিক অধিকার কার্যকর করার জন্য কি করতে পারবে? অর্ডার, ডিরেকশন এবং রিটস কি করতে পারবে? ইস্যু করতে পারবে। এবং কত রকমের রিটস রয়েছে? 5 রকমের: হেবিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়ারেন্টো। এই রিটসগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে জাস্ট আর্টিকেল 32 অধিকারটা আমাদেরকে কি দেওয়া রয়েছে আমি এটাই আলোচনা করব। পরবর্তী ক্লাসে ডিটেলসে আলোচনা করব রিটস। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো আর্টিকেল 32 যেখানে সুপ্রিম কোর্টকে পাওয়ার দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি করতে পারবে? রিট ইস্যু করতে পারবে ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট। তাহলে আর্টিকেল 32 যেরকম আমাদেরকে অধিকার দিচ্ছে, ভারতবর্ষের একটা ব্যক্তিকে অধিকার দিচ্ছে সুপ্রিম কোর্টে মুভ করার, তার রাইট এনফোর্স করার জন্য, তার রাইট প্রোটেক্ট করার জন্য। আর সুপ্রিম কোর্টকে অধিকার দিচ্ছে যে সুপ্রিম কোর্ট রাইট এনফোর্স করার জন্য কি করতে পারবে? রিট ইস্যু করতে পারবে। তাহলে আর্টিকেল 32 যেরকম আমাকে তোমাকে অধিকার দিচ্ছে যে আজকে আমাদের যদি মৌলিক অধিকার যদি খর্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কি করতে পারবো? সুপ্রিম কোর্টে মুভ করতে পারবো। ঠিক একই রকমভাবে আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকে অধিকার দিচ্ছে যে সুপ্রিম কোর্ট রাইট এনফোর্স করার জন্য, ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য, ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করার জন্য কি করতে পারবে? রিট ইস্যু করতে পারবে। আর কত রকমের রিট? 5 রকমের: হেবিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি অ্যান্ড কোয়ারেন্টো। ঠিক আছে, কিন্তু আর্টিকেল 32-তে কি রয়েছে? 4টে প্রভিশনস। তো আমরা দুটো আলোচনা করলাম, আর দুটো কি?
আর দুটোর মধ্যে দেখো বলা হচ্ছে নাম্বার সি তে, পার্লামেন্ট ক্যান এম্পাওয়ার এনি আদার কোর্ট টু ইস্যু ডিরেকশন অর্ডার রিটস অফ অল কাইন্ডস। তাহলে কি বলছে, পার্লামেন্ট কি করতে পারে, আদার কোর্টকেও রিট ইস্যু করার পাওয়ার দিতে পারে, এনি আদার কোর্ট। এবার দেখো কি বলছে, দিস ক্যান বি ডান উইথাউট প্রিজুডাইস টু দ্য অ্যাবভ পাওয়ার কনফার্ড অন দ্য সুপ্রিম কোর্ট। তার মানে কি, রিট ইস্যু করার যে ক্ষমতা, রিট ইস্যু করার যে ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার কোনো রকম ক্ষতি না করে, মানে সুপ্রিম কোর্টের রিট ইস্যুইং যে পাওয়ার, সুপ্রিম কোর্টের রিট ইস্যুইং যে পাওয়ার, সেই ক্ষমতার কোনো রকম ক্ষতি না করে পার্লামেন্ট কি করতে পারবে, আদার কোর্টকেও রিট ইস্যু করার পাওয়ার দিতে পারবে। আর এই আদার কোর্টের মধ্যে কিন্তু হাইকোর্ট কিন্তু পড়বে না, নট হাইকোর্ট। কেন? কারণ হাইকোর্টকে সংবিধান থেকেই আর্টিকেল 226 কি দেওয়া রয়েছে বলো, রিট ইস্যু করার পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে এই আদার কোর্ট যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোর্ট হতে পারে, সাবঅর্ডিনেট কোর্ট হতে পারে। তাহলে আজকে সংবিধান আর্টিকেল 32 থেকে যেরকম সুপ্রিম কোর্টকে রিট ইস্যু করার পাওয়ার দেওয়া হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ রিট ইস্যু করার পাওয়ার দেওয়া হচ্ছে, সেরকম সংবিধান আর্টিকেল 226 যেখানে হাইকোর্টকে কি করা হচ্ছে, রিট ইস্যু করার পাওয়ার দেওয়া হচ্ছে। তাহলে এই যে বলছে পার্লামেন্ট আদার কোর্টকেও রিট ইস্যু করার পাওয়ার দিতে পারবে, এই আদার কোর্টের ডেফিনেশনে কিন্তু হাইকোর্ট পড়বে না। কেন পড়বে না? কারণ যেহেতু সংবিধান থেকে হাইকোর্টকে কি দেওয়া রয়েছে বলো, রিট ইস্যু করার পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে এখানে আদার কোর্টের মধ্যে কি করতে পারে, ডিস্ট্রিক্ট কোর্ট করতে পারে, সাবঅর্ডিনেট কোর্ট করতে পারে। তাহলে বলা হচ্ছে যে পার্লামেন্ট কি করতে পারে, আইন করে আদার কোর্টকে রিট ইস্যু করার পাওয়ার দিতে পারে, কিন্তু হ্যাঁ অবশ্যই সুপ্রিম কোর্টের যে পাওয়ার রয়েছে রিট ইস্যুর ক্ষেত্রে, সেই ক্ষমতার কি করা যাবে না, কোনো রকম কোনো ক্ষতি করা যাবে না। তাহলে সুপ্রিম কোর্টের যে রিট ইস্যুইং পাওয়ার, তার কোনো রকম ক্ষতি না করে আমরা আদার কোর্টকেও কি করতে পারবো, রিট ইস্যু করার পাওয়ার দিতে পারবো, ফান্ডামেন্টাল রাইট বা আদার রাইট এনফোর্স করার জন্য। ওকে, নাম্বার ডি কি বলছে, রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ডেড এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউশন। তাহলে এই যে আমাদের যে অধিকার, রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, বলছে এটা সাসপেন্ড করা যাবে না। এই যে আর্টিকেল 32 তে আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট, এই অধিকারটা কি বলছে, সাসপেন্ড করা যাবে না। কিন্তু কি বলছে, এক্সেপ্ট আদারওয়াইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন। মানে সংবিধানে যদি রাইট টু মুভ টু দ্য সুপ্রিম কোর্ট, এই অধিকারটা যদি সাসপেন্ড করা থাকে সংবিধানে, তাহলে ঠিক আছে। অন্য কোনোভাবে এই অধিকারটা কি করা যাবে না, সাসপেন্ড করা যাবে না। তাহলে এই যে রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট, এই অধিকারটা সাসপেন্ড হতে পারে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনাল প্রভিশনস। সাংবিধানিকভাবে, সাংবিধানিক নিয়মে কি হতে পারে, নিয়মের দ্বারা কি হতে পারে, এই অধিকারটা আমাদের সাসপেন্ড হতে পারে, রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট। আর অন্য কোনোভাবে এটা সাসপেন্ড হতে পারে না। তো সংবিধানে এরকম কোনো নিয়ম আছে, সাংবিধানিক এরকম কোনো নিয়ম আছে যে নিয়মে এই যে অধিকারটা রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট আমাদের সাসপেন্ড হতে পারে? তো হ্যাঁ আছে। তো সেটা কি দেখো, বলা হচ্ছে দাস দ্য কনস্টিটিউশন প্রোভাইড দ্যাট প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য রাইট টু মুভ এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। যেটা কোথায় বলা হচ্ছে, আর্টিকেল 359। আর্টিকেল 359 এ এরকম প্রভিশনস রয়েছে যেখানে বলা হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি আমাদের এই যে অধিকার রাইট টু মুভ টু দ্য সুপ্রিম কোর্ট, এই অধিকারটা কি করতে পারবেন, সাসপেন্ড করতে পারবেন। কখন? ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, মানে 352 যদি ইম্পোজড হয়। তাহলে সাংবিধানিক নিয়মেই কি হতে পারে, এই অধিকারটা যেটা আর্টিকেল 32 থেকে আমাদেরকে দেওয়া হয়েছে রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট, এটা সাসপেন্ড হতে পারে, আদারওয়াইজ কোনোভাবে সাসপেন্ড হবে না। তো সংবিধানে আর্টিকেল 359 যেখানে বলা হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থার সময় আমাদের এই অধিকারটি রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট, এটা সাসপেন্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে এই চারটে প্রভিশনস আমরা দেখতে পাচ্ছি কোথায় বলা হচ্ছে, আর্টিকেল 32 তে।
ঠিক আছে। আর লাস্ট যে ইনফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এটাই, যে এই যে আমরা বলছি যে সুপ্রিম কোর্ট হচ্ছে কি বলো আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ডিফেন্ডার এবং গ্যারেন্টার। মানে কি, আমাদের ফান্ডামেন্টাল রাইটের যদি কোনো ক্ষতি হয়, আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি কোনো খর্ব হয়, তো আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কি করি বলো, সেই অভিযোগ করি। এবং সুপ্রিম কোর্ট কি করেন, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেই ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে প্রোটেক্ট করে, রক্ষা করে। ঠিক আছে, তাহলে তার জন্য আমরা বলে থাকি যে সুপ্রিম কোর্ট হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল রাইটসের রক্ষাকর্তা, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের রক্ষাকর্তা, ডিফেন্ডার, প্রোটেক্টর। ঠিক আছে, আর দেখো বলা হচ্ছে দ্য কোর্ট, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সরি, ফর দ্যাট পারপাস দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন গিভেন অরিজিনাল পাওয়ার। অরিজিনাল পাওয়ার মানে কি, বিকজ অ্যান এগ্রিভিয়েট সিটিজেন ক্যান ডিরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট, নট নেসেসারিলি বাই ওয়ে অফ অ্যাপিল। তাহলে এই যে আমরা বলছি যে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারের রক্ষাকর্তা, তাহলে এই কারণেই দেখো বলা হচ্ছে যে ভারতবর্ষের কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার যদি খর্ব হয়, তো সেই ব্যক্তি ডিরেক্টলি কি করতে পারবে, সুপ্রিম কোর্টে মুভ করতে পারবে। মানে এরকম নয় যে তাকে ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টে আসতে হবে, যে নিয়মটা সাধারণভাবে কি বলো প্রযোজ্য, যে তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে ফ্রম হাইকোর্ট, হাইকোর্ট থেকে তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে। তো বলছে না, মৌলিক অধিকার যদি আমাদের কাউরির খর্ব হয়, মৌলিক অধিকার যদি আমাদের কাউরির খর্ব হয়, তো সেই অভিযোগটা আমরা ডিরেক্টলি কি করতে পারবো, সুপ্রিম কোর্টে করতে পারবো। তোমাকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে, তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে করতে পারবে। আর যে অভিযোগগুলো আমরা ডিরেক্টলি করতে পারি সেটাকেই তো বলা হয় কি বলো, অরিজিনাল পাওয়ার, অরিজিনাল জুরিসডিকশন। তাহলে এই যে মৌলিক অধিকারের যে কমপ্লেন্ট, যেটা আমরা সুপ্রিম কোর্টে কি করতে পারি বলো, ডিরেক্টলি করতে পারি, ডিরেক্টলি করতে পারি। তাহলে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এই যে অ্যাপিল, এই যে কমপ্লেন্ট, এটা কিন্তু সুপ্রিম কোর্টের কি অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টকে আমরা কি বলছি, প্রোটেক্টর, গ্যারেন্টার, ডিফেন্ডার অফ ফান্ডামেন্টাল রাইটস। তার কারণটা হচ্ছে এটাই যে আর্টিকেল 32 থেকে সুপ্রিম কোর্টকে পাওয়ার দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইট, অনলি ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য কি করতে পারবে, রিট ইস্যু করতে পারবে। এবং এই যে অভিযোগ, মৌলিক অধিকারের যে অভিযোগ, যার মৌলিক অধিকার খর্ব হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি মৌলিক অধিকারের যে অভিযোগ, ভায়োলেশনের যে অভিযোগ, সেই ব্যক্তি কি করতে পারবে, ডিরেক্টলি সুপ্রিম কোর্টে করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের সাথে ক্লাস। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে রিটস, 5 রকমের যে রিটস, হেবিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহিবিশনস, এই রিটসগুলোর ডিটেলসে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।